আজকের এই আলোচনায় আমরা একটু দেখব বাঙালি বুদ্ধিজীবী আর বাঙালি মুসলমান এই দুয়ের সম্পর্কের বিবর্তনটা। মানে এমআর আক্তার মুকুলের একটা প্রবন্ধ আছে, সেটার ভিত্তিতে এই কথা বলবো। মূল যে প্রশ্নটা বেশ ভাবনার, কিন্তু হুমায়ুন আহমেদও এটা খেয়াল করেছিলেন, কেন আমাদের দেশের বুদ্ধিজীবীদের কারো কারো মধ্যে ইসলাম বা ধরনের আচার অনুষ্ঠান নিয়ে একটা দূরত্ব দেখা যায়। হ্যাঁ, ঠিকই বলেছেন। হুমায়ুন আহমেদের এই পর্যবেক্ষণটা একেবারেই বিচ্ছিন্ন কিছু না। আর প্রবন্ধটিতে লেখক বলছেন যে এর শেকড় কিন্তু অনেক গভীরে, ঔপনিবেশিক সময়ে, এমনকি তারও আগে থেকে চলে আসা কিছু বিভাজনে। আমরা একটু সেই ইতিহাসের দিকেই যাব, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। হুমায়ুন আহমেদ তো এক সাক্ষাৎকারে বলছিলেন যে অনেকে অন্য ধর্মের অনুষ্ঠানে যান, বেশ স্বচ্ছন্দই যান, কিন্তু ইসলামী অনুষ্ঠানে যেতে কেমন যেন ইতস্তত করেন, যেন একটা প্রগতিশীলতার সাথে যায় না। উনি আবার টলস্টয়ের কথাও বলেছিলেন, যিনি একই হজরত মোহাম্মদের সাহার বাণীর সংকলন পকেটে রাখতেন। হ্যাঁ, মনে পড়ছে। তো এই যে মানসিকতাটা, প্রবন্ধটা এর উৎস কোথায় দেখছে? দেখুন, মুকুলের বিশ্লেষণ যদি দেখি, উনি বলছেন এর শুরুটা দেখতে হবে পলাশির যুদ্ধের পর, ১৭৫৭ সালের পর। আর আরও স্পষ্ট হয় ১৮৫৭ সিপাহী বিদ্রোহের পর। তখন ব্রিটিশ শাসকরা তারা ঠিক করল যে মুসলমানরাই প্রধান শত্রু। তাদের একটা ধারণা হলো যে বিদ্রোহের মূল ইন্ধনটা এদের কাছ থেকেই আসছে। আচ্ছা। আর অন্যদিকে হিন্দুরা, বিশেষ করে বাঙালি বর্ণ হিন্দুরা, যারা তখন সমাজে বা শিক্ষায় এগিয়ে, তারা হয়তো শাসনের সহযোগী হতে পারে। ব্রিটিশদের চোখে ইসলাম ছিল একটা প্রতিদ্বন্দ্বী ধর্ম। আবার অটোমান সাম্রাজ্যের কারণে মুসলমানরা রাজনৈতিক দিক থেকেও প্রতিপক্ষ। তার বলতে চাইছেন যে ব্রিটিশ পলিসির কারণেই এই দুটো কমিউনিটির পথটা একদম বেঁকে গেল। হ্যাঁ, অনেকটা তাই। এই বিভাজনটা নিশ্চয়ই তখন শিক্ষা বা সামাজিক জীবনে মারাত্মক প্রভাব ফেলেছিল। ঠিক তাই। ব্রিটিশদের সরাসরি সাপোর্টে বাঙালি বর্ণ হিন্দুদের মধ্যে ইংরেজি শিক্ষার খুব দ্রুত প্রসার হল। এর ফলে একটা নতুন মধ্যবিত্ত শ্রেণী, একটা বুদ্ধিজীবী শ্রেণী উঠে এলো। শিক্ষক, আইনজীবী, ডাক্তার, সরকারি চাকুরে, বুঝতেই পারছেন। আর প্রবন্ধটিতে যেমন বলা হয়েছে, এর ঠিক উল্টো ঘটনা ঘটল মুসলমানদের ক্ষেত্রে। ক্ষমতা হারানোর পর আর ব্রিটিশদের প্রতি একটা অসহযোগিতার মনোভাবের কারণে তারা শিক্ষা, চাকরি, সামাজিক প্রতিপত্তি সবকিছুতেই পিছিয়ে পড়তে শুরু করল। এমনকি রেভারেন্ড জে লং বা ধরুন বিনয় ঘোষের মতো যারা তখন লিখছিলেন, তারাও কিন্তু এই মুসলমানদের পিছিয়ে পড়া আর ব্রিটিশদের হিন্দু পক্ষপাতিত্বের কথা উল্লেখ করেছেন। তাহলে ঊনবিংশ শতকের যে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণী, যাদের নিয়ে আমরা বাংলার নবজাগরণ বা রেনেসার কথা বলি প্রায়, এই প্রবন্ধে তাদের ভূমিকাটা ঠিক কিভাবে দেখা হচ্ছে, তাদের অবদানকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে? এখানে লেখকের পর্যবেক্ষণটা বেশ ইন্টারেস্টিং। উনি বলছেন, কলকাতা কেন্দ্রিক এই যে বুদ্ধিজীবী শ্রেণী, যারা এই নবজাগরণের নেতৃত্বে ছিলেন, তারা আসলে প্রতিনিধিত্ব করতেন মূলত বর্ণ হিন্দু সমাজেরই। মুখে হয়তো বাঙালি জাতীয়তাবাদের কথা বলছেন, কিন্তু তাদের চিন্তা বা কাজে বেশিরভাগ ক্ষেত্রেই হিন্দু জাতীয়তাবাদেরই ছায়া পড়ছিল। উদাহরণ আছে কিছু? হ্যাঁ, যেমন ধরুন বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের কথা বলা হয়েছে। সেখানে যবন বা মুসলিম চরিত্রদের প্রতি একটা বিরূপ মনোভাব বেশ স্পষ্ট। এমনকি সিপাহী বিদ্রোহের মতো এত বড় একটা ঘটনার সময়ও ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকরের মতো পত্রিকা কিন্তু ব্রিটিশদের পক্ষেই ছিল। তার সাধারণ মানুষের যে সংগ্রাম, যেমন কৃষক বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, সেগুলোতে এদের সমর্থন ছিল না? না, তেমনটা দেখা যায় না। বরং ব্রিটিশ শাসনের প্রতি আনুগত্য ছিল। বিনয় ঘোষ তো একে হিন্দু প্রধান নবজাগরণ বলছেন। আচ্ছা, তাহলে এই যে একটা নির্দিষ্ট শ্রেণীর বুদ্ধিজীবী উঠে এলেন, যাদের ভাবনার জগতে ইসলাম বা বৃহত্তর মুসলিম সমাজ থেকে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল, হুমায়ুন আহমেদ কি এই ঐতিহাসিক ট্রেন্ডেরই একটা পরবর্তী প্রকাশ দেখছিলেন? প্রবন্ধটিতে কিন্তু সেই সংযোগটাই দেখানোর চেষ্টা করা হয়েছে। লেখকের যুক্তিটা হল, এখনকার বাংলাদেশের বুদ্ধিজীবীদের একটা অংশ, এমনকি যারা হয়তো নামে মুসলমান, তারাও জ্ঞাতসারে হোক বা অজ্ঞাতসারে হোক ১৯ শতকের সেই কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী ধারা বা সেই নির্দিষ্ট ধাঁচের বাঙালি জাতীয়তাবাদের ধারণাকেই বহন করে চলেছেন।
এর ফলে যেটা হচ্ছে, তারা নিজেদের বৃহত্তর জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য থেকে একটু সরে যাচ্ছেন, আর ইসলামের প্রতি সেই পুরনো দূরত্ব বা বিদ্বেষকেই হয়তো তারা প্রগতিশীলতা বা ধর্মনিরপেক্ষতা ভাবছেন। তার মানে আলোচনার মূল জায়গাটা দাঁড়াচ্ছে যে বুদ্ধিজীবীদের একাংশের মধ্যে ইসলাম নিয়ে যে একটা দূরত্ব বা অস্বস্তি আমরা দেখি, তার শেকড়টা আসলে ঔপনিবেশিক সময়ে তৈরি হওয়া সামাজিক আর রাজনৈতিক মেরুকরণে লুকিয়ে আছে। যেখানে ক্ষমতার পালাবদল হলো, ব্রিটিশ সমর্থনে একটা শ্রেণী উঠে এলো, আর আরেকটা শ্রেণী বৃহত্তর মুসলিম সমাজ পিছিয়ে পড়ল। একেবারে তাই। এই বিশ্লেষণটাই প্রবন্ধটি তুলে ধরেছে। এবং দেখুন, প্রবন্ধটা শেষ পর্যন্ত আমাদের একটা গভীর প্রশ্নর সামনে দাঁড় করিয়ে দেয়। যখন একটা সমাজের বুদ্ধিজীবী শ্রেণী সেই সমাজেরই বৃহত্তর জনগোষ্ঠীর ইতিহাস, ঐতিহ্য বা ধর্মীয় পরিচয় থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে করে বা বিচ্ছিন্ন হিসাবে দেখা দেয়, তখন সেই সমাজের সামগ্রিক বুদ্ধিবৃত্তিক পথ চলাটা কেমন হয়? কিভাবে আরও ইনক্লুসিভ, আরও বেশি নিজের পরিচয়ে স্থিতিশীল একটা বুদ্ধিবৃত্তিক ধারা তৈরি হতে পারে? এটা কিন্তু আসলেই আরও ভাবনার বিষয়, তাই না? নিঃসন্দেহে এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের আরও ভাবতে হবে।